জিয়াউর রহমানকে একটা খলনায়ক বানিয়ে রাখা হয়েছে। আপনি কাউকে মহামানব বানাবেন, একজন নেতা আর সবাই খলনায়ক, বঙ্গবন্ধু জাতির পিতা, এগুলো বলতে বলতে ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। প্রজন্ম তো জানেই না যে ভোট কি, নির্বাচন কি। হিমালয় হাঁটু সমান হইতে পারে নাই খালেদা জিয়ার শেখ হাসিনা। আপনি তো ছাত্র দলের থেকে আসছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাট্রিয়ট লেন্সে। আমাদের এই পর্বের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের সোনালী প্রজন্মের অন্যতম বিপ্লবী নেতা শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। থ্যাংক ইউ। আপনি জানেন যে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীর নানা চড়াই উত্তরায় পেরিয়ে বিএনপি আজকে এই জায়গায় এসছে। এই ৪৭ বছরের বিএনপির সাফল্য আপনি কিভাবে মূল্যায়ন করবেন? থ্যাংক ইউ। আপনি একটা চমৎকার প্রসঙ্গ যে আজকে ৩১ তারিখ, আগামীকাল ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। একটা জাতির একটা ক্রান্তিকালে দলটা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সংকট, যেই মুহূর্তে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ উৎখাত করে, একরকম প্রথম বাংলাদেশের স্বৈরতন্ত্র উৎখাত করে জিয়াউর রহমান যখন পাদপীঠে আসলেন, তখন একটা রাজনৈতিক শূন্যতা ছিল বাংলাদেশে, বা বিরাজনীতিকরণের একটা বাস্তবতা ছিল। বাকশালের যে বাস্তবতা, সেই বাস্তবতার পরে গিয়ে জিয়াউর রহমান বাংলাদেশ বা দেশজ সংস্কৃতি, জাতীয়তাবোধ এবং এদেশের মাটি, মানুষ, এই সবকেই উপজীব্য করে সব থেকে নির্যাস নিয়ে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন, জাতীয়তাবাদী দল। প্রতিষ্ঠার পর থেকে, প্রতিষ্ঠার মাত্র ৩.৫ বছরের মাথায় তার প্রতিষ্ঠাতাকে হত্যা করা হলো। একটা বিরাট সংকট তৈরি হলো, এবং মূলত জিয়াউর রহমানকে হত্যাই করা হলো যে জাতীয়তাবাদকে নিশ্চিহ্ন করবার জন্যে। এটা একটা জাতীয় আন্তর্জাতিক একটা প্লট ছিল, বলা হয়ে থাকে যে জাতীয়তাবাদী দল তখন নিশ্চিহ্ন হয়ে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু একজন খালেদা জিয়া গৃহবধূ থেকে বের হয়ে তিনি সমস্ত বাংলাদেশে পাগলের মতো ঘুরে বেরিয়েছেন মানুষের দুঃখ দুর্দশাকে। জিয়াউর রহমানের অনুপস্থিতিতে একটা নতুন দল, সেই দলকে তিনি ধীরে 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 লড়াই সংগ্রাম করে সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের সেই দুর্বিনীত দিনগুলোতে বেগম খালেদা জিয়া অনমনীয়ভাবে, আপোষহীনভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার সাথে ছিল শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল। তখনও বিএনপির পরিপূর্ণ বিকাশ লাভ হয়ে সারেনি, এবং এই লড়াই করতে গিয়ে তিনি অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন অনেকবার। তার পরিবার, তার সন্তানদের উপর জুলুম হয়েছে, তার দলকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়ে নিঃশেষ করে দেবার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, অনমনীয়তা এবং ইস্পাত কঠিন মনোবল, ৯১-এর যে নির্বাচন, হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পরে, সেই নির্বাচনে তিনি বিএনপিকে প্রথম ক্ষমতায় নিয়ে আসলেন জিয়াউর রহমানের পরে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, অভাবনীয় ব্যাপার। শেখ হাসিনা তখন বলেছিল দমদম এয়ারপোর্টে যে বিএনপি 10টারও বেশি সিট পাবে না। কিন্তু বেগম খালেদা জিয়াকে মানুষ ভালোবেসেছিল, গ্রহণ করেছিল, এবং বিএনপির নীতি এবং আদর্শ অটুট। সামরিক স্বৈরাচারের সাথে এক সময়ে শেখ হাসিনা একবার বলেছিল যে ৮৬ সালে যে নির্বাচন, যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। ২৪ ঘন্টার মধ্যেই তিনি এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন ৮৬ সালে। না হলে তখনই কিন্তু এরশাদের পতন হতে পারত। তারপরও এরশাদ আরও ৪ বছর ক্ষমতা প্রলম্বিত করতে পেরেছিল। ৯১ ক্ষমতা আসবার পরে, তারপরেও ধরেন আপনার ৯৬, ২০০১ এবং অন-11 আবার আসলো। অন-11ও মূলত ওই জিয়াউর রহমানকে হত্যার ধারাবাহিকতা বলে আমরা মনে করি। বিরাজনীতিকরণ বলা হতো যে দুই নেত্রীকে মাইনাস করবার জন্য অন-11, কিন্তু কার্যত আমরা দেখলাম যে অন-11 এসেছিল মূলত জিয়া পরিবারকে, খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে মাইনাস করবার জন্য। এবং অন-11-এ বিএনপির উপর যে আবার অনমনীয় যে অত্যাচার নির্যাতন হয়েছে পরিকল্পিতভাবে, এবং নির্বাচনের আগেই বিএনপিকে কোমর ভেঙে দেওয়া হয়েছে। আপনি জানেন তারেক রহমানকে হত্যার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই, একটা মিডিয়া ট্রায়াল, নানান ধরনের তথ্য সন্ত্রাস, এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে নির্বাচনের আগেই একরকম কোমর ভেঙে দেওয়া হয়েছিল। এবং বিএনপিকে ভেঙে, সংস্কারের নামে ভেঙে বিএনপিকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, এবং নানানভাবে বিএনপির নেতাকর্মীদের লোভে টোপে অত্যাচার করে বিএনপিকে নিঃশেষ করবার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া একজন ছিলেন, তাকে বিদেশে পাঠিয়ে দেবার কথা হয়েছিল, তখন তোড়জোড়। আপনি তখন পুরোদস্তুর সাংবাদিক, আপনি জানেন
এবং বলা হলো সৌদি আরবে তার জন্য রাজপ্রাসাদ প্রস্তুত করা হয়েছে, হ্যাঁ, তার জন্য চার্টার বিমান প্রস্তুত আছে বিমানবন্দরে। বেগম খালেদা জিয়া সেখানে যাবেন তার সন্তানদের নিয়ে, আরামে এসে রাজকীয় জীবনযাপন করবেন, এই কথাও বলা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমত বেগম খালেদা জিয়াকে নাকি বলা হয়েছিল যে তিনি আর্মির সাথে সমঝোতা করে আবার ক্ষমতায় কি যাবেন কিনা। বেগম খালেদা জিয়া তাদেরকে ধমকিয়েছিলেন যে তোমরা ক্ষমতায় দেবার কে। এই কথা শুনে তারা শেখ হাসিনার কাছে গেল এবং শেখ হাসিনা তাদের প্রস্তাব গ্রহণ করলো, যার কারণে বিএনপির উপর মানে অত্যাচার, ট্রিমেন্ডাস এত অত্যাচার হলো। এবং এটাও আমরা শুনেছি বেগম খালেদা জিয়ার সন্তানদের যে নির্যাতন করা হয়েছে তার ভিডিও এবং তাদের টেলিফোনে সংলাপ বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই দেশের মাটিতে জন্মেছি, আমার পূর্বপুরুষের কবর এখানে, আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছেন, তিনি এখানে ঘুমিয়ে আছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। তোমরা আমাকে হত্যা করো, আমার সন্তানদেরকে হত্যা করো, আমি বাংলাদেশের মানুষের মধ্যে, আমার এই 18 কোটি মানুষের মধ্য থেকে আমি আমার সন্তানদেরকে খুঁজে নেব, কিন্তু আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করি, তাদের এখানেই থাকবো, মরতে হলে এখানেই মরবো। এটাই বেগম খালেদা জিয়া তার অনমন্ত। এইবার আপনি দেখেন, এইবার ধরেন আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, কিন্তু বেগম খালেদা জিয়া যে সংগ্রামটা করেছেন এটা তো অবিস্মরণীয়, অতুলনীয়। আপনি দেখবেন একদিকে তার মৃত্যু, আর একদিকে ফ্যাসিবাদ, একদিকে মৃত্যু আর একদিকে ফ্যাসিবাদ। বেগম খালেদা জিয়া যদি একটু আপোষ করতেন, আত্মসমর্পণ করতেন, একটু নেগোসিয়েশন করতেন, ফ্যাসিবাদকে একটু স্বীকৃতি দিতেন, তাহলে অনেক আগেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে পারতেন। আন্দোলনের দুর্বিনীত দিনগুলোতে আমরা নানান ধরনের খবর পেতাম বেগম খালেদা জিয়ার শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে। আমরা প্রতি রাত প্রতি মুহূর্তে উদ্বিগ্ন থাকতাম, আমাদের কাছে সারা দেশের নেতাগণেরা ফোন করত। সত্যিকার অর্থেই তিনি তো একটা সংকটাপন্ন অবস্থায় চলে গিয়েছিলেন। এই বাস্তবতায় তিনি একবারও, এক সময়, এক মুহূর্তে, এক মিনিটের জন্য ফ্যাসিবাদকে মেনে নেন নাই। এটাই হলো বেগম খালেদা জিয়া। এবং তার নেতৃত্বের কারণে আপনি দেখেন এই যে 17 বছর যে জুলুম হলো 11 থেকে শুরু করে, বেগম খালেদা জিয়া এখানে লড়াই করেছেন, আর তারেক রহমান দলকে হাজার ঘন্টা, লক্ষ ঘন্টা সময় দিয়েছেন, সারা দেশে তৃণমূলের সাথে কথা বলেছেন দিন রাত। এর মুখ অমানবিক পরিশ্রম উনি কীভাবে করেছেন। একটা চেয়ার, আমি ছবি দেখলাম, একটা কাঠের চেয়ারে বসে দিনের পর দিন, রাতের পর রাত তিনি সংগঠনকে সময় দিয়েছেন, নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। আওয়ামী লীগ হলে তো 12 টুকরা হইতো, তা আল্লাহর রহমতে বিএনপি এক এবং অভিন্নভাবে একটা কর্মীকেও, তারা কিন্তু বিএনপির নেতাকেও তারা 12 সাল এইসের ইলেকশনে, মানে 24-এর নির্বাচনে, 14 নির্বাচনে নিতে পারে নাই। যে তারা টার্গেট সমস্ত রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে ব্যয় করেছে, সমস্ত গোয়েন্দা সংস্থা বিএনপির বিরুদ্ধে ব্যয় করেছে, লুটের সমস্ত টাকা বিএনপির বিরুদ্ধে ব্যয় করেছে। তারপরও বিএনপির ঐক্য, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ, তাদের যে বিচক্ষণতা, তাদের যে দূরদর্শিতা এবং তাদের যে অনমনীয়তা, দেশপ্রেম, এগুলোর কাছে সব কিছু তুচ্ছ ম্লান হয়ে খড়কুটোর মতো ভেসে গেছে। এবং বিএনপি সগৌরবে এখনও দাঁড়িয়ে আছে। আপনি বাংলাদেশের যেখানেই যাবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, হাজারো লক্ষ কর্মী কত নির্যাতিত হয়েছে, কতজন গুম হয়েছে, কতজন রক্তাক্ত হয়েছে, কতজন পঙ্গু হয়েছে, কিন্তু কেউ বিএনপি ছেড়ে যায় নাই, খালেদা জিয়াকে ছেড়ে যায় নাই, তারেক রহমানকে ছেড়ে যায় না, আদর্শকে ত্যাগ করে নাই, অনেক লোভের মুখে, টোপের মুখে। তো এটাই বিএনপির স্পিরিট, যে ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো বারবার পুনর্জন্ম লাভ করে যে দল, সেটাই জাতীয়তাবাদী দল। এটাই শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়া, তারেক রহমানের আমাদের প্রেরণা, ভালোবাসা। আর আপনি যদি তুলনা করেন বিএনপি আর আওয়ামী লীগকে, যোজন যোজন পার্থক্য। খালেদা জিয়া এবং শেখ হাসিনা, হিমালয় হাঁটু সমান হইতে পারে নাই খালেদা জিয়ার শেখ হাসিনা, ব্যক্তিত্বে, দৃঢ়তায়, নীতিতে, আদর্শে, ভালো কাজে। আর জিয়াউর রহমান তো অনন্য। তো সেই জন্য আমরা বলি যে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে একটি অন্যায্য, কারো বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা আছে, আমাদের এখানে যারা রাজনীতি করছেন, এখানে গণহত্যাকারী আছে, সামরিক স্বৈরাচার আছে, হ্যাঁ, সবাই আছে, ফ্যাসিস্ট শক্তি আছে, কিন্তু বিএনপির একটা কলঙ্ক আপনি দেখাতে পারবেন না প্রতিষ্ঠার পর থেকে, যে গণবিরোধী ভূমিকা অবস্থান নিয়েছিল। সেজন্যই আমি মনে করি এখনো বিএনপি মানুষের মণিকোঠায় দেদীপ্যমান আছে। এবং যতদিন এই জনপদ থাকবে, যতদিন এই আদর্শ থাকবে, ততদিন জিয়াউর রহমানের নাম, প্রতিষ্ঠাতার নাম, জাতীয়তাবাদী দল জল জল করে এই মাটিতে জ্বলে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, যে আওয়ামী লীগ 17 বছর ফ্যাসিস্ট শাসন চালিয়েছিল এবং 17 বছরে বিএনপি জাতীয়তাবাদী শক্তি এবং ইভেন কি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা পর্যন্ত এবং তার বিভিন্ন ধরনের ভূমিকাকে সবসময় বিকৃত করেছিল। এবং এই প্রজন্ম অনেকেই জানে না যে বিএনপি শহীদ জিয়ার অবদান কি। তাদেরকে এই যে জেনজি প্রজন্ম, এদেরকে শহীদ জিয়ার অবদান এবং এই জাতীয়তাবাদী আদর্শ, উনি যে একটা নতুন আমাদের দিয়েছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটাকে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? না, এটা নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আমাদের গবেষণা আছে, ছেলে আছে। আপনি জানেন, ঠিকই বলেছেন, 17 বছর জিয়াউর রহমানকে একটা খলনায়ক বানিয়ে রাখা হয়েছে। জিয়াউর রহমান তো পাকিস্তান ভারত যুদ্ধের সময় তিনি পাদপীঠে চলে আসলেন। খেমকারান, ডরাঙ্গাল, আলফা ব্যাটালিয়নের যে অধিনায়ক জিয়াউর রহমান একটা অসম বীরত্ব প্রদর্শন করে পাকিস্তান সেনাবাহিনীতে তখনও তিনি সমীহ জায়গায় ছিলেন। মুক্তিযুদ্ধে জেট ফোর্স ঘোষণা দেওয়া তখনই জিয়াউর রহমান, তারপরে তিনি 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে অবিসম্ভাবীভাবে তিনি পাদপীঠে আসলেন। তো জিয়াউর রহমানকে এরকম 400 টাকার মেজর, পাকিস্তানের চর এবং হেন কোনো গালি দেওয়া হয় নাই, সামরিক স্বৈরাচার যে দেওয়া হয় নাই, এটা সত্য। জিয়াউর রহমানকে খলনায়ক বানাবার চেষ্টা হয়েছে, তার অবদানকে খাটো করবার চেষ্টা করা হয়েছে। বস্তুত জিয়াউর রহমানের আগে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে কিছু ছিল না, কূটনৈতিক কোনো সম্পর্ক ছিল না। আপনার একটা বিধ্বস্ত অর্থনীতির মধ্য দিয়ে একটা তলাবিহীন ঝুড়ির বাংলাদেশে হেনরি কিসিঞ্জারের বা দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশের যে বাস্তবতা, সেই আইন শৃঙ্খলার একটা ভয়ানক অবনতি, রক্ষী বাহিনী, চোর, টাকার দুর্বৃত্ত, এই বাস্তবতার মধ্য দিয়ে জিয়াউর রহমান এসেছিলেন। তো জিয়াউর রহমানকে এই বিগত 17 বছর ব্যাপী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হেন কোনো অপপ্রচার নাইজা করা হয় নাই। বিদ্যালয় থেকে, বিমানবন্দর থেকে, পাঠ্য বই থেকে এবং ইতিহাস থেকে তাকে নানানভাবে মিডিয়ার মাধ্যমে তাকে খলনায়ক বানাবার চেষ্টা করা হয়েছিল। এবং জিয়াউর রহমান কিন্তু খলনায়ক হন নাই। এবং সারা রাত জেগে জেগে একজনই নেতা, একজনই মহামানব, জাতির পিতা শেখ মুজিব, এগুলো বঙ্গবন্ধু জাতির পিতা, এগুলো বলতে বলতে রাত জেগে জেগে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো শেখানো হয়েছে। কিন্তু কী লাভ হয়েছে আপনি দেখেন, একদিনেই সব উগরে ফেলে দিয়েছে সমস্ত জাতি। মানে আরোপিত কিছু টেকে না। হ্যাঁ, বিতর্কে আপনি যদি কিছু চাপিয়ে দিতে চান, সেই চাপিয়ে দেওয়াটা আসলে এটা অ্যাডাপ্ট করলে এটা হয় না, টিকে না। সেই জন্য জিয়াউর রহমানের জায়গায় থাকুক। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, তার থেকে নিয়ে অতিরঞ্জিত করবারও কোনো প্রয়োজন নেই, মিথ্যাচার করবারও কোনো প্রয়োজন। ইতিহাসই মানুষকে নির্ধারণ করে দেবে কার জায়গা কোথায়। আপনি কাউকে মহামানব বানাবেন, একজন নেতা আর সবাই খলনায়ক, এটা যেমন বাস্তবতা না। আবার আপনি যখন সুযোগ পাবেন তখন আপনার দলকে আপনি একটা মহানায়ক বানাবেন, মহামানব বানাবেন, নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাবেন, এটাও কাম্য নয়। জিয়াউর রহমান থাকবে তার কীর্তির মধ্য দিয়ে, আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, জিয়াউর রহমানের যেটুকু অবদান বা যেটুকু কীর্তি, সেটাই যদি আমরা তুলে ধরতে পারি, তাহলেই জিয়াউর রহমান অবিস্মরণীয় এবং অতুলনীয়। এবং সেটা নিয়ে আমাদের কাজ করবার বাস্তবতা আছে। এখন আমরা সব সুযোগ পাচ্ছি না, দীর্ঘদিন আমরা সুযোগ বঞ্চিত, নানানভাবে মাধ্যমে, গণমাধ্যমে, জাতীয়ভাবে সুযোগ বঞ্চিত। আমরা আমাদের দলের কাজই করতে পারি না, আমরা গবেষণার কাজ কীভাবে করব? তবে অসংখ্য তরুণ আছে, মেধাবী প্রজন্ম আছে, যারা ইতিহাস নিয়ে গবেষণা করে। জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে বই হয়েছে। মাহফুজুল্লাহ সাহেব সাংবাদিক, তিনি একটি অসাধারণ কাজ করে গিয়েছেন, তাকে নিয়ে যে একটা বই ডকুমেন্টারি, সেই বইটা আমি পড়ছি বিভিন্ন সময়। এবার জেলে যাওয়ার পর আমি দেখলাম। তো জিয়াউর রহমানের যে কীর্তি, তার কীর্তির মধ্য দিয়ে তিনি অবিস্মরণ থাকবেন। এবং তাকে নিয়ে আগামী দিনে এই প্রজন্মের কাছে কীভাবে উপস্থাপন করা যায় সত্য বাস্তবতা দিয়ে, সেটা নিয়ে আমাদের অনেক কাজ করবার আছে, আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার একটা তারিখ আছে এবং সবাই মনে করে যে এখন বিদ্যমান বাস্তবতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে এবং দলটার যে ফ্যাসিবাদী ভূমিকা, তাতে সেই দলের নির্বাচন করার কোনো সুযোগ নেই। জনগণ মনে করে নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। তা আপনারা জনগণকে আশ্বস্ত করার মতো কী কাজ, মানে কী প্ল্যান আছে, কী রোডম্যাপ আছে আগামী 5 বছরে আপনাদের দলের পক্ষ থেকে? নির্বাচনী ইশতেহার সেটা তো সময় মতো হবে। তার আগে আমরা কিন্তু ব্র্যান্ডিং করছি 2016 সাল থেকে, ভিশন 2030 আপনার মনে আছে। এবং বিএনপির যে 31 দফা, এটা তো আমরা 22 সালের পর থেকে তৃণমূল পর্যন্ত আমরা নিয়ে গেছি জাতীয় আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের মানুষ জানে যে বিএনপি একটা 31 দফা আছে, হ্যাঁ, বা 32 দফা আছে। এবং এটাকে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বারবার জাতীয় গণমাধ্যমে এগুলো আমরা বলবার চাই। এবং এই 31 দফার মধ্যে এমন কিছু নাই, রাষ্ট্র সংস্কার বলেন বা নির্বাচন বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বলেন, শিক্ষা বলেন, নারীর ক্ষমতায় বলেন, কৃষি বিপ্লব বলেন, সামাজিক নারী কি বলে আপনার, এমন কোনো বিজ্ঞান বলেন, কৃষি বলেন, এমন কোনো কিছু নাই যে 31 দফার মধ্যে নাই। বিচার বিভাগের
কে আলাদা করা, দুদক টুদক নিয়ে সব কিছু নিয়ে, এবং সর্বোপরি যে একটা রেইনবো ন্যাশনের যে ধারণা, ঐক্যমত, পরস্পর খিস্তি খেয়রের রাজনীতির পরিবর্তে ইনক্লুসিভ যে একটা পলিটিক্স, সেইটার বিষয়ে, শিক্ষার বিষয় আছে, সব বিষয়ে এখানে বলা হয়েছে। এবং আগামী দিনের রাষ্ট্র, সরকার, গণতন্ত্র, নির্বাচন কি প্রক্রিয়ায় হবে যাতে আর কোনো ফ্যাসিবাদ আমাদের এখানে আঁকড়ে বসতে না পারে, আসতে, সেই যে সমস্ত বিষয়গুলা কিন্তু আছে। যে সংস্কার কমিশনের যে বিষয়গুলো আছে, এগুলো তো তারও আগে আমরা এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে তুলে ধরেছি, এবং সেই আঙ্গিকে আমি বিশ্বাস করি আমাদের নির্বাচনী ইশতেহার হবে। এবং রাজনীতি যে মানুষকে নিয়ে, মানুষের জন্যে এবং মানুষের কল্যাণে, সেই রাজনীতি, এবং এর বাইরে গিয়ে যে কি পরিণতি হয় সেটা তো এদেশের মানুষ দেখেছে। আমরাও অনেকবার চিন্তা করেছি, আমরা এই পিঠও দেখেছি, আমরা ওই পিঠও দেখেছি, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা নির্যাতিত হয়েছি। এখন স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখন এই জাতি রাষ্ট্রে একটা বিপুল সম্ভাবনাময় দেশ, একটা বিশাল তারুণ্যের জনশক্তি আছে। এই শক্তিকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে কিভাবে একটু এগিয়ে দেওয়া যায়, তাহলে তাবৎ পিতে, এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, শুধুমাত্র একটা দেশ নিয়ে দেশ না, আমাদের কাজ হলে আমাদের তারুণ্যকে মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে একটু তৈরি করে দেওয়া, এবং তার জন্য একটা সুশাসন দরকার, গণতন্ত্র দরকার। সেই গণতন্ত্র এবং সুশাসনটাই রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতৃত্ব তৈরি করবার প্রয়োজন আছে, বা আমাদের এই ছেলেদেরকে তৈরি করবে দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। তাহলে খুব নিকট ভবিষ্যতে আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের যা আছে পৃথিবীর অনেক দেশেরই তা নাই। আমাদের যে তারুণ্যের যে শক্তি আছে, জনগোষ্ঠী আছে, এটাকে জনসম্পদে কীভাবে রূপান্তর করা যায় সেটা নিয়ে কাজ করবার প্রয়োজন আছে। এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে, দেশপ্রেমের মধ্য দিয়ে রাজনৈতিক ঐক্যটাকে ধরে রেখে কিভাবে আপনি আপনার দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমি বিশ্বাস করি আগামী সরকার সেটাই করবে। একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ পলিটিক্স এবং ইনক্লুসিভ নির্বাচন। আচ্ছা, আপনি তো ছাত্র দলের থেকে আসছেন জাতীয় রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, আপনার কি মনে আছে? অনেক হ্যাঁ, আমরা ঠিক প্রতিষ্ঠাকালীন সময়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম না ঠিকই, কিন্তু প্রতিষ্ঠার কিছু বছর পরেই, মাত্র 5-7 বছর পরেই আমরা ছাত্রদলে রাজনীতিতে সক্রিয় হয়েছি। আমি শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন জাসদ ছাত্রলীগ বা মুজিববাদী ছাত্রলীগ, বাকশাল ছাত্রলীগ, তাদের দুর্দণ্ড প্রতাপ ছিল। জিয়াউর রহমান সেখানে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে, তখন ছাত্রদলও প্রতিষ্ঠা হয়নি, তার উপরে ইট পাথর নিক্ষেপ করা হয়েছিল, ছাত্র তার বিরুদ্ধে বিক্ষোভ। জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে কথা বলেছেন, গিয়েছেন, এবং ওইখানে তিনি একটা বীজ রোপণ করে এসেছিলেন। পরবর্তীতে অনেক নির্যাতন হয়েছে, প্রতিষ্ঠাকালীন সময়ে ছাত্রদলের উপর অনেক জুলুম হয়েছে। আমরা শুনেছি যে হলের উপর থেকে বাতের মার ফেলে দেওয়া হতো ছাত্রদলের মিছিলে। সেই বাস্তবতার মধ্য দিয়ে, অনেক লড়াই সংগ্রাম, স্ট্রাগলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক ছাত্রদল তো 90 সালে একটা এরশাদের পতনের পরে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়, এবং এবারও একটা গণ অভ্যুত্থান হলো। এবারে ছাত্রদলের কী ধরনের দেখছেন আপনি? নির্বাচনটা আসলে জাতীয় নির্বাচনের যে আকাঙ্ক্ষা, এটাই ছিল জাতির। তারপর ডাকসু নির্বাচন তারা দিয়েছেন, ওইখানে কোনো সংস্কারের প্রয়োজন নাই, জাতীয় নির্বাচনে সংস্কারের প্রয়োজন, ওইখানে সংস্কার, তারপর আমরা মেনে নিয়েছি। এবং ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল একটা চমৎকার প্যানেল দিয়েছে। এই যে আমাদের তরুণেরা, অনুজেরা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি দীর্ঘদিন ডাকসু নির্বাচনে নেই। সে 89 সালের ডাকসু, আপনি জানেন, আমান খোকন যে পরিষদ, তার আগে 89 সালে সুলতান মুস্তাক সর্বদলীয় ছাত্র ঐক্য, ছাত্রলীগ সহ তাদের প্যানেল জিতেছিল। তখনও আমাদের হলে অনেকগুলো হলে জিতেছিল ওই প্যানেল, দুদুরিপন প্যানেল। তারপরে 90, তারপরে নুরুদের নির্বাচন 18 সালের পরে আর কোনো নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেনি। তো ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন হচ্ছে। ছাত্রদলের যেই ছেলেরা ডাকসুতে, আবিদ, হামিম, মায়েদ, এই ছেলেগুলো দেখে আমি অভিভূত হচ্ছি, সত্যিকারেই আমি অভিভূত হচ্ছি। এরা এক একটা হীরের টুকরার মতো মনে হচ্ছে। তাদের বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা আপনি নিশ্চয়ই দেখেছেন। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অনমনীয় ভূমিকা, এবং তারা যে জীবন মরণের মুখোমুখি দাঁড়িয়ে যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল, এটা তো অবিস্মরণীয় ব্যাপার। এবং তাদের কন্ট্রিবিউশন, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের মননশীলতা, এটা আমাকে অভিভূত করে। আমার ইচ্ছা করে যে আমারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্র হতে পারতাম, যেতে পারতাম, তাদেরকে একটা ভোট দিতে পারতাম, বা এই উৎসবের অংশ হতে পারতাম। নির্বাচনটা তো আসলে একটা উৎসবের ব্যাপার। আমাদের দেশে আমরা যুগে যুগে কালে কালে দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন, ছোটবেলায় শীতের মধ্যে নির্বাচন হতো, সত্যিই একটা আমেজ, মিছিল হতো, হতো, মিটিং হতো, খানাপিনা হতো, চা খানা হতো, তো ক্যাম্পেইন হতো। সেটা একটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশীর্বাদ ছিল নির্বাচনগুলো। কিন্তু সামরিক স্বৈরাচারের সময় এবং এই সময়গুলোতে, শেখ হাসিনার সময়গুলোতে নির্বাচন একটা অভিশপ্ত ব্যাপার হয়ে দেখা
দিয়েছিল বাংলাদেশে। একটা প্রজন্ম তো জানেই না যে ভোট কি, নির্বাচন কি। হ্যাঁ, নির্বাচন কোনো পুলিশ বা বিডিআর বা কোনো আর্মি নির্বাচন করে না, নির্বাচন মানুষ করে। আপনি 91 নির্বাচন হলো, সমস্ত রাজনৈতিক শক্তি ঐক্যমত্যের মধ্যে দিয়ে রাজনৈতিক দলই নির্বাচন করলো, তারা শুধু দায়িত্ব পালন করে, প্রিজাইডিং অফিসার, পুলিশ তারা থাকে, কিন্তু অধিকাংশ নির্বাচন রাজনৈতিক ঐক্যমতের মধ্য দিয়ে হয়। অনেকে এখন বলছে পরিবেশ নাই, আমি মনে করি রাজনৈতিক শক্তিগুলো যদি আন্তরিক হয় তাহলে তারাই পরিবেশ তৈরি করে নিতে পারবে। ডাকসুতে যেটা দেখছি, ডাকসুর যে পরিবেশ ছিল দীর্ঘদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদ্যপান্ত সব আপনি জানেন, আপনি আমাদের সময়ের সাংবাদিকতা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলনাল ইট পাথর সব আপনার জানা, আমাদেরও জানা। আমাদের সময়েও একটা পরিবেশ যাই ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ডাকাতের গ্রাম, দুর্বৃত্তদের গ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ছাত্র না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত যে ধরনের মানে চাটাচাটি করেছে, ফ্যাসিবাদকে শক্তি জুগিয়েছে, এটা আমার লজ্জা লাগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। কিন্তু এই যে আমাদের তরুণেরা ফ্যাসিবাদকে উৎখাত করবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চমৎকার একটা আবহের মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একজন আরেকজনের সাথে কী রকম আন্তরিক সম্পর্ক, কুশল বিনিময়, মন জয় করে, ভালোবাসা দিয়ে কে ভোট অর্জন করতে পারে। আমি মনে করি এই নির্বাচনে কে জিতবে কে হারবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় যেতে দেবে বাংলাদেশের গণতন্ত্র, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মুক্ত বুদ্ধি এবং গণতন্ত্র চর্চার অন্যতম পাদপীঠ। এই বিশ্ববিদ্যালয়ে দস্যু দুর্বৃত্তদের কোনো জায়গা হবে না। এখানে অনেক অর্জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা বিশ্ববিদ্যালয় একটা জাতি তৈরি করে ফেলেছে, একটা বিশ্ববিদ্যালয় একটা ভাষার অধিকার প্রতিষ্ঠা করে ফেলেছে, একটা বিশ্ববিদ্যালয় একটা স্বৈরাচার, সামরিক স্বৈরাচারকে উৎখাত করেছে, একটা বিশ্ববিদ্যালয় একটা জগদ্দল পাথর, একটা ফ্যাসিস্ট হাসিনা রেজিমকে উৎখাত করেছে। ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা একটা অসাধারণ ব্যাপার। সুতরাং এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমাদের গর্ব করবার অনেক ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে অন্ধকার পথে ধাবিত হয়েছে, আমরা হতাশ হয়েছি বা আমরা অভিশাপ দিয়েছি, কিন্তু সেই বিশ্ববিদ্যালয় তার স্বরূপে আবার আবির্ভূত হয়েছে। যেই জিতুক, আমি মনে করি একটা সুন্দর, শান্তিপূর্ণ, অভূতপূর্ব পরিবেশে নির্বাচন হচ্ছে, এটাই বড় কথা। গণতন্ত্র জিতবে, বিশ্ববিদ্যালয় জিতবে, এবং এখান থেকে আমরা জাতীয় রাজনীতিতে এই আবহটা আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের মতো এই আবহ প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা, সেই পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, বা আমাদের জাতীয় নেতারা, রাজনৈতিক নেতৃত্ব এই বিশ্ববিদ্যালয়ে আমাদের অনুজদের কাছ থেকে শিখবে, এটাই আমরা আশা করি। আচ্ছা, আপনি তো বিএনপি থেকে তার সহযোগী সংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক হয়েছেন। মূল দলে কৃষক দল কিভাবে মূল্যায়িত হয়, কতখানি তাদের নীতি পলিসি অ্যাডাপ্ট করা হয়? না, আপনি ভালো কোশ্চেন করেছেন। শোনেন, একটা বিরাট সেক্টর বাংলাদেশের কৃষি, একটা বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় এখনও 60% মানুষ কৃষি পেশার সাথে সংযুক্ত, প্রত্যক্ষভাবে প্রায় 40%, পরোক্ষভাবে আরও 20 থেকে 25%। এবং বাংলাদেশের অর্থনীতিতে কৃষির যে অবদান, ইউ কান্ট ইমাজিন। আপনি যতই গার্মেন্টসের কথা বলেন, আপনি যতই রেমিটেন্সের কথা বলেন, আপনার কৃষি সেক্টর যদি আজকে এই জায়গায় না আসতো, বাংলাদেশের কৃষক, হাড় জিরজিরে কৃষক, বাংলাদেশের মানে ভাগ্যাহত কৃষক যদি উৎপাদন না করত, কি পরিণতি হতে পারত? আপনি চিন্তা করে দেখবেন, বাংলাদেশের 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের রিকোয়ারমেন্ট আছে, 35 লক্ষ মেট্রিক টন। আমরা উৎপাদনও করি প্রায় 35 লক্ষ মেট্রিক টন। তার মধ্যে আমাদের রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল, পাবনা অঞ্চল প্রায় 1/3 উৎপাদন করে পেঁয়াজ। আমাদের অঞ্চলটা পেঁয়াজের জন্য খুব বিখ্যাত। কিন্তু এখনও এই পেঁয়াজ চাষিদের যে আধুনিকায়ন, পেঁয়াজ চাষিরা তাদের নিজের উদ্যোগে সংরক্ষণের সেরকম ভালো কোনো ব্যবস্থা, প্রিজার্ভের কোনো ব্যবস্থা কিন্তু নাই। 5-6 লক্ষ টন পেঁয়াজ পচে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেই পেঁয়াজটা যদি আমি সংগ্রহে রাখতে পারতাম, প্রিজার্ভ করতে পারতাম সুন্দরভাবে, তাহলে কিন্তু ওই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানির সিজন যে হাউকাও একটা বিরাট শুরু হয়ে যায়, এটা কিন্তু আমাদের প্রয়োজন হতো না। আপনি চিন্তা করেন, এতটুক ভূখণ্ড, আমি দুনিয়ার যেখানেই গিয়েছি, 18 কোটি মানুষের খাদ্য জোগাড় করছে। কেন ইমাজিনিট? জিয়াউর রহমান তখন বলেছিলেন যে খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, আপাতত দ্বিগুণ করতে হবে। এবং তিনি কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, খাল কাটা, অসাধারণ সব কর্মসূচি, হ্যাঁ, এবং এই যে কৃষি গবেষণা কেন্দ্র, বিড়ি, ইরি, এইসব তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং উন্নত জাতের ধান তিনি প্রথম তার সময় শুরু। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কৃষি বিজ্ঞানীরা, তাদের একটা অসাধারণ অবদান আছে। না হলে এতটুকু ভূখণ্ডে আপনি চিন্তা করেন, 4 কোটি মেট্রিক টন আপনার রিকোয়ারমেন্ট চাউলের প্রতি বছর, আপনার যদি 1 কোটি মেট্রিক টন আপনি আমদানি করা লাগে, তাহলে কি মহামারী শুরু হয়ে যাবে না? জমি তো কমেছে, কিন্তু বেড়েছে, ফসল উৎপাদন দ্বিগুণ হয়েছে। জিয়াউর রহমান যেটা বলেছেন 3 গুণ হয়েছে। না হলে এটা ভয়ঙ্কর। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের কৃষকরা এখনও লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কৃষকদের কৃষি ঋণ পাওয়ার জন্যে
ভালো কোনো ব্যবস্থা নাই। আপনি চিন্তা করেন, একবার যদি কৃষকরা বলে ধর্মঘট করতে চায় যে আমরা কৃষি উৎপাদন করব না, আমাদের এই শহরের বুদ্ধিজীবী এই সেই এদের জীবন চলবে, কিচ্ছু চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক কৃষক, আমাদের মেরুদণ্ডই কৃষক। হ্যাঁ, আমার কৃষকের কোনো সংগঠন নাই, তাদের দাবি দাবার পক্ষে কথা বলবার কেউ নাই, তাদের হরতাল নাই, তাদের ধর্মঘট নাই, তারা ধুকে ধুকে মরবে আর পড়বে। এক মন পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয় 1500 টাকা 1200 টাকা। আপনার সিজনে পেঁয়াজের দাম 1200 টাকা 1500 টাকাও থাকে না। এখন আবার 1 মাস পরে দেখবেন কৃষক কিন্তু তার দামটা পায় না। সেই জন্যে আমরা কৃষি নিয়ে আমাদের অনেক ভাবনা। আচ্ছা, আপনার ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি ধরনের? ওইটাই বলছি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষি সম্পর্কে তার যে ভাবনা এবং ফ্যাসিনেশন, অনেকবার আমাদের সাথে এইগুলো তাদের দীর্ঘ সময়, এবং আমরা যারা কৃষি নিয়ে কাজ করেন, কৃষি বিজ্ঞানী মাঠ পর্যায়ে যারা কৃষি নিয়ে গবেষণা করেন, কাজ করেন, তাদেরকে নিয়ে আমরা বারবার বসেছি। এই যে আপনি শুনলেও অবাক হবেন, আমরা চায়নায় গিয়েছিলাম, সেখানে তাদের কৃষি সেক্টর, আধুনিক কৃষি সেক্টর আমরা পরিদর্শন করেছি, আমাদেরকে দল থেকে পাঠানো হয়েছিল। তারা কিভাবে করে, আপনি বাংলাদেশে সার এবং পানির যে অপচয় যেটা হয় অবৈজ্ঞানিক পদ্ধতি করার কারণে, আপনি 12,000 কোটি টাকা সেখান থেকে সাশ্রয় করা সম্ভব। অপ্রয়োজনীয় পানি আপনি দিচ্ছেন, আবার কোনোটা পানি পাচ্ছে না কোনো কৃষক। হ্যাঁ, এই যে অপ্রয়োজনীয়, যেই পানির যতটুকু পানির প্রয়োজন, আপনার ওখানে একটা সিগন্যাল থাকবে, হ্যাঁ, যে এই পানির আপনি আজকে পানি দিলে 3 দিনের মধ্যে, আপনার 4 দিনের মধ্যে পানি না দিলেও চলবে, বা কতটুক ঘনত্ব থাকলে মাটির এই থাকলে আর্দ্রতা কতটুক প্রয়োজন, সেইগুলা ওদের ওখানে এমনভাবে সিস্টেম করা চায়নাতে, ওই জমি ভূখণ্ডই আপনাকে সিগন্যাল দিবে, এবং আপনি ঘরে বসে মোবাইল ফোনের মধ্যে দিয়ে আপনি পাম্প চালাই দিবেন, এবং অটোমেটিক বন্ধ হবে প্রয়োজন শেষ হইলে তাদের কৃষি টাকা। সেই জন্য আমরা বললাম, আমরা সার যেটা প্রয়োজন তার চাইতে যেই সার যদি আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে করেন, তাহলে আপনার সারের ক্ষেত্রে 12,000 কোটি টাকা আপনার সাশ্রয় করা সম্ভব বাংলাদেশে। এই যে আধুনিক কৃষি, এবং সবচাইতে বড় কথা, কৃষক সিজনে তার ধান, পাট, পেঁয়াজ এগুলোর মূল্য সে পাচ্ছে না, এবং এটা মধ্যস্বত্বভোগী দালাল ফরিয়া তারা যারা এগুলো জমা করে, বা মহাজন যারা এগুলা মজুত করে, তারা এই লাভটা মাঝখান থেকে নিয়ে যাচ্ছে। সেই জন্যে কৃষক যাতে প্রিজার্ভ করতে পারে, সত্য মূল্য পায়, আমাদের সরকারের প্ল্যান, আমাদের তারেক রহমান সাহেবের, যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে আমরা সরকারি ক্রয় কেন্দ্র আমরা তৈরি করব। আমরা বাংলাদেশের কৃষকের জন্যে অনেক সময় কৃষকদের আপনার বন্যা, অতিবৃষ্টি, খরা, মহামারী, বা ওই সুনামগঞ্জে মাঝে মাঝে ভারী ঢল এসে সব ফসল তলিয়ে দেয়, এই যে বিষয়গুলো, এই কৃষকদের যাতে ফসল নষ্ট হয়ে গেলে তারা সর্বশান্ত হয়ে না যায় কোনো এলাকার কোনো কৃষকের, সেই জন্য কৃষি বিমার ব্যবস্থা আমরা করব এবার। এটা আমাদের কর্মসূচির মধ্যে, বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যেকটা এসে। তারপরে আপনার এই কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা, এবং একটা কৃষি কার্ড, ফার্মার্স কার্ডের পরিকল্পনা আমাদের রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের কী পরিমাণ জমি আছে, তিনি কি কি চাষ করেন, কয়বার চাষ করেন, সেখানে আরও একবার চাষ করা যায় কিনা, 2বারের জায়গায় 3বার, সেগুলো করবার জন্য আমরা একটা ফার্মার্স কার্ড তৈরি করব। সেখানে সমস্ত ডেটাবেস থাকবে, যে আপনার এই কৃষক এইবার এই তৈরি করেছে, তার কতটুকু শতাংশ জমি আছে, সমস্ত ডেটাবেস থাকবে। একেবারে প্রান্তিক কৃষক যা আমাদের পরিকল্পনা, সেই কৃষকদের অন্তত বছরে একটা ফসল উৎপাদনের যাবতীয় যে খরচ, সেই খরচটা রাষ্ট্র বহন করবে, এবং পর্যায়ক্রমে সেটাকে গ্র্যাজুয়ালি আরও আমরা বৃদ্ধি করবার চেষ্টা করব, যাতে নিঃস্ব এবং প্রান্তিক কৃষক তার সর্বশেষ জমিটুকু হারিয়ে না ফেলে। এবং বাংলাদেশে তাই হচ্ছে, যার 10 বিঘা জমি, পরের বছর সেই কৃষক 1 বিঘা বিক্রি করে তার বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য, বাবা মায়ের চিকিৎসার জন্য তার এটা করতে হয়, বেঁচে থাকার জন্য, তার ন্যায্য মূল্য না পাওয়ার জন্য, বা কৃষি উপকরণের যে মূল্য, সেই মূল্য কীভাবে হ্রাস করা যায়, সেই বিষয়ে আমাদের একটা মহা কর্মপরিকল্পনা থাকবে আগামী দিনে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বিদেশে, নানা রকম সবাই প্রশ্ন করে উনি কবে দেশে আসবেন, এবং উনি বিদেশে বসে দেশ চালাচ্ছেন, দল চালাচ্ছেন। এটাকে আপনারা দলের বিষয়টা কিভাবে দেখছেন, এবং আপনারা কি তার কোনো রকম অনুপস্থিতি ফিল করেন কিনা? না, আমরা অনুপস্থিতি তো ফিল করি। উনি প্র্যাকটিক্যালি যদি থাকতেন, সামনে থাকতেন, সেটা আমার জন্য একটা অনুপ্রেরণা বেশি হতো, এটা সত্য, অস্বীকার করি না। কিন্তু তারেক রহমানের বাস্তবতা আপনাকে বুঝতে হবে, তিনি শখ করে বিদেশে থাকেননি, তিনি একরকম নির্বাসনে ছিলেন এই ফ্যাসিবাদী সরকারের আমলে। তিনি আসলে তিনি বেঁচে থাকতে পারতেন কিনা সেটাও
তার জীবনও সংকটাপন্ন হতে পারত, কিন্তু উনি থেকে যেটা হয়েছে, উনি নিরাপদ জায়গায় থেকে আমার দলটাকে সংগঠিত করতে পেরেছেন, ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন, এবং এত সময় উনি দিয়েছেন, এত গবেষণা করেছেন, এত হাজার লক্ষ মানুষের সাথে উনি কথা বলেছেন, যেটা আমার দলের জন্য একটা আশীর্বাদ হয়েছে। হ্যাঁ, এখন একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, ওনার দেশে আসবার প্রয়োজনীয়তা, এটা নিঃসন্দেহ ঠিক, কিন্তু আমার দলের পক্ষ থেকে আমাদেরও তো কিছু, ওনার সিদ্ধান্ত উনি একা নিচ্ছেন না, তো ওনার সিদ্ধান্ত দলকেই নিতে হয়, দলই ওনাকে প্রয়োজন যখন তখন ওনাকে নিয়ে আসবেন। আপনাকে নানান পারিপার্শ্বিক অবস্থা ভাবতে হবে। একটা কথা হলো, এখানে একটা সরকার আছে, ধরেন তারেক রহমান যখন দেশে আসবেন তখন তো আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা রেভুলেশন হয়ে যাবে, হাজার লক্ষ কোটি মানুষও তার আগমনের অপেক্ষায়, এটা ঢাকা শহর একটা অচল অবস্থা তৈরি হবে, একটা প্যারালাল সরকার যদি হয়ে যায়, সেটা একটা বাস্তবতা। আর একটা বাস্তবতা হলো যে আপনি চিন্তা করবেন ওনার নিরাপত্তারও অনেকগুলা ইস্যু আপনাকে ভাবতে হবে, যে আমরা তাকে আসতে বলবো, আসতে দিব, এই সময় দল দিবে, এই বিষয়গুলো আপনাকে মাথায়। তারেক রহমান আমার মতো সাধারণ বা একজন শুধুমাত্র মানুষ না, তিনি একটা রাজনৈতিক দলের এখন প্রধান। দেশনেত্রী বেগম খালেদা যে আছেন, আল্লাহ তাকে রেখেছেন তার হাতে, কিন্তু তারেক রহমান দলকে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছেন, আপনি চিন্তা করে দেখেছেন ইন অ্যাবসেন্স অফ তারেক রহমান এই দলের কি হতে পারে, কি বাস্তবতা হতে পারে। সেই জন্য আধিপত্যবাদী শক্তি বলেন এবং তার দেশীয় যারা এজেন্ট রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, তাদের তো একটা কি চিন্তা চেতনায়, মানসিকতায় তারেক রহমানকে নিয়ে থাকতে পারে নেতিবাচক। আমরা তাকে নিরাপদ যতটুকু রাখা যায়, কেউ নিরাপদ রাখতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছা, তিনিই মানুষকে নিরাপদ রাখবেন। আমরা বিশ্বাস করি তিনি এমন একটা সময় আসবেন যখন আমরা প্রয়োজন মনে করব। সবচেয়ে বড় কথা যে সরকারের মধ্যে একটা ইমব্যালেন্স এবং রাজনৈতিক দলের মধ্যে ইমব্যালেন্স না হতে পারে, এবং তার নিরাপত্তার বিষয়টাও তো তিনি এখন এসে যত্রতত্র তিনি ঘুরে বেড়াতে পারবেন না, তিনি এসে ঘরেও বসে থাকতে পারবেন না, সেই বিষয়টা আমাদের দলকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, নির্বাচন নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে, বিশেষ করে আপনার দলের মহাসচিব প্রায় বলছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকে ষড়যন্ত্র করছে, এবং আমরাও দেখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু কয়েকটা দল নির্বাচন কিছু কন্ডিশন দিচ্ছে যে এগুলো না হওয়া পর্যন্ত নির্বাচনে তারা যাবে না এবং নির্বাচন হতে দেবে না। আপনার কাছে কী মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়া হলে দেশের একটা বড় ক্ষতি হয়ে যাবে বলে অনেকে মনে করছে, তাহলে সেই রাজনীতিগুলো কি দেশের চেয়ে বড় কি চিন্তা করছে? আমি জানি না আসলে তারা বুঝে করছে না না বুঝে করছে, তারাও ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এটা সত্য। আমি জানি না ব্যক্তির লাভ, লোভ লালসা এটাই জাতিকে কোথায় নিয়ে চলে যাবে, বা একটা দলের ব্যক্তিগত ইন্টেনশন কোথায় নিয়ে চলে যাবে। আমি জানি না আত্মঘাতী কাজ তারা কেন করছেন। এখানে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়, খোদা না নির্বাচন হবে, আমি নিশ্চিত, নির্বাচন ঠেকানোর কেউ নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কিন্তু তারা যেটা চাচ্ছেন এবং তাদের এই প্রচেষ্টায় ফ্যাসিবাদী শক্তি লাভবান হচ্ছে। এখানে একটা মিথ তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ যাবার পরে আপনি খেয়াল করেছেন প্রথম দিন থেকে স্লোগান শুরু হয়ে গেছে, নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ। হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান যাবে সেই পথে। দুনিয়ার বলে কোথাও নেই, এখনই বলে মানুষ আমাদের পতন চাই, এমন সব শব্দ, চাঁদাবাজি, বিএনপিকে মেলাইন করবার জন্যে। এবং তাদের একটা ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগ তো উৎখাত হয়ে গেছে, এখন যদি বিএনপি না থাকে তাহলে আমাদেরই তো ওই রাষ্ট্র, আমরাই দেশ, আমরাই দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু আমি বিশ্বাস করি তারা সেই জায়গায় এখন ফিরে এসছে। এখন প্রশাসনের মধ্যে, সরকারের মধ্যে এমন একটা সেটিংস তারা তৈরি করেছে যে যার ভোট 2% আছে, 5% আছে, তিনি 50% ক্ষমতা ভোগ করছেন। তো এই সুবিধা কে না চায়, এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে ধরেন একটা মিথ তৈরি করা হয়েছে এনে এমনভাবে একটা মিথ তৈরি করা হয়েছে যে বিএনপির প্যারালাল শক্তি হয়ে গেছে জামাত ইসলাম বা এনসিপি বা এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বা আপনার গণমাধ্যম সহ, এবং হুমকি ধুমকি ডঙ্কার দিয়ে এমন একটা ভাব তৈরি করা হয়েছে যে নির্বাচন মানুষ তাদের সাথে, বিশাল সংখ্যক মানুষ তাদের সাথে, কিন্তু নির্বাচন হওয়ার সাথে সাথেই সে বেলুনটা যে ফোটা হয়ে যাবে তখন তার অবস্থান কোথায় যাবে। হ্যাঁ, এই যে একটা শঙ্কা, একটা মিথ তৈরি করে ফেলা হয়েছে সমাজের মধ্যে, বিশাল রাজনৈতিক শক্তি, বিশাল গণভিত্তি, কিন্তু আপনি নির্বাচন যদি হয় আপনি দেখবেন তাদের যেই আশা এবং বাস্তবতা, যেই ধরনের গল্প ফুলিয়ে ভাবিয়ে বলা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। তাদের রাজনীতি থাকবে না, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, সেই আশঙ্কা তাদের আছে। সেই কারণেই নানান ধরনের ফন্দি ফিকির
এখানে শুরু হয়েছে নির্বাচনকে প্রলম্বিত করবার, বিলম্বিত করবার না করে। কিন্তু তারা এটা চিন্তা করতেছে না যে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, নির্বাচন যদি না হয়, ফ্যাসিবাদীরা যদি প্রত্যাবর্তন করে, তাহলে একটারও পিঠের চামড়া থাকবে না। হ্যাঁ, ওরা ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হব, এবং দিন শেষে আমার বাংলাদেশ একটা মহা সংকটে পড়ে যাবে। তাদের শুধুমাত্র এই ব্যক্তিগত লোভ বা দলীয় এই গোষ্ঠীগত লোভকে চরিতার্থ করবার জন্যে বাংলাদেশকে তারা বিপদে পড়ছে, নট বিএনপি অনলি। বাবুল, শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, পেট্রিয়ট লেন্সের এই পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।